খেলা শুরু হয়ে গেছে। এই খেলার জন্য এতদিন যাবত অপেক্ষা করছিলেন, কারণ সবকিছুর একটা সিস্টেম আছে, তবে মাঝে মাঝে তিনি সিস্টেমের মাইরে বাপ করে দেন। দর্শক, সেই ঐতিহাসিক 4টা অঞ্চলকে নিজের দেশ হিসাবে আপনার মানচিত্রেও এতদিন তো তাদের দেশে তাদের যুদ্ধ ছিল, বাট সিস্টেম বদলাইছে। আজকের দিনে এক ঠেলায় 23 মাইরা ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনই এই মরণ হামলা চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যেই এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশে। তবে কি সেই সুখবর? ভারত অনেক বড় দেশ হইতে পারে, অনেক ক্ষমতাবান হইতে পারে, কিন্তু একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে একজন শ্রদ্ধার পাত্র, একজন শ্রদ্ধার পাত্র। আর এই সম্মানীয় মানুষটি হেরে যাবে? নো, উনি হেরে যাবে না। উনি জানতেন এরকম একটা মেসেজ আসবে। বিশ্ব দরবারে বাংলাদেশকে যেভাবে অনন্য উচ্চতায় নিলেন ইউনূস, ধিকৃত মোদি। জুলকারনাইন সায়ের কাজটা করলেন কি? অতি সূক্ষ্মভাবে সেনাবাহিনীর অবদানটা সেখানে উঠে এসেছে, অথবা কেন লিখেছেন, তার উদ্দেশ্যটা কি। এক রহস্যময় নারী সাংবাদিকের কথা বলা হয়েছে, বা নারী চরিত্র। এই মাদারসান আলমগীর, এই শুয়োরের বাচ্চা বাংলাদেশের জনজীবনে কোন জায়গায় কার কি কাজে লাগছে? সে এখন রাজাকারের লিস্ট নিয়ে কথা বলে, যেখানে 54 বছরে সে দুনিয়ায় একটা পাকা বালকে সোজা করতে পারে নাই। এই শুয়োরের বাচ্চার এখন মুজিব প্রেম লাভ দিয়ে উঠছে, ওনার একার কথায় স্বাধীন হয়েছে। আমি যদি আপনার একটা কথা বলি, আগামী জুনের মধ্যে বিএনপির যে দাবি যে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছুতে স্থানীয় সরকার নির্বাচন মানবে না, কিন্তু না, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? বাংলাদেশে 29 মিলিয়ন আর ভারতে 21 মিলিয়ন। এটা কারা পেয়েছে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিলেন, যেখানে ভারতের ঘুম একেবারে হারাম হয়ে গিয়েছে। সেই সাথে ভিডিওর অংশ বেশি থেকে বুঝেই গেছেন কোন ইঙ্গিতে আমি কথা বলতে যাচ্ছি, কোন বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। অনেক বড় দেশ হইতে পারে, অনেক ক্ষমতাবান হইতে পারে, কিন্তু একজন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের কাছে একজন শ্রদ্ধার পাত্র, একজন শ্রদ্ধার পাত্র, ভক্তির পাত্র। একজন শিক্ষককে আমরা যেভাবে সম্মান দেই, এইভাবে সারা বিশ্ব ওনাকে সম্মান দেয়। এখানে কোনো ক্ষমতার লড়াই না, কিন্তু সম্মানের ব্যাপার। আর এই সম্মানীয় মানুষটি হেরে যাবে? নো, উনি হেরে যাবে না। উনি জানতেন এরকম একটা মেসেজ আসবে। এখন উনি কথা বলবেন। ওই যে কয়েকদিন আগে আমি বলছি না, 7 সিস্টারে আপনাকে আমি রাস্তা দিয়ে দেব, আপনি আমাকে কি কি দেবেন। এবং আরেকটা ব্যাপার আছে এখানে, বিরাট ব্যাপার, যেটা পুরা ভারতের মিডিয়া এবং ভারতের ভিতরের ওই যে ডিপ স্টেটের সবচেয়ে বড় দুশ্চিন্তা, যেটা হলো শহীদ জিয়াউর রহমান। উনি যে একটা 7 কান্ট্রি আবিষ্কার করছিলেন, মানে 7 ভুক্ত 8টা দেশ, যেমন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান ও পাকিস্তান। হ্যাঁ, এই পাকিস্তান, ভারত আর পাকিস্তানের কি সম্পর্ক আপনারা জানেন, যার জন্য সার্ক বেশি দূর আগাইতে পারে নাই। শহীদ জিয়াউর রহমান স্যার যখন মারা গেলেন চিটাগাঙে সার্কিট হাউসে, ওনাকে খুন করা হইলো। ওই যে মঞ্জুর নামে একজন মেজর যা এখানে খুন করে দিয়েছিল ভাই, মিড নাইট ওইখানে গেছিলেন উনি একটা কাজে, রাত্রে সেই ঘটনা ঘটায়। ওই মঞ্জুর কিন্তু আবার জানেন গুলি কইরা মাইরা আবার একটা জিপ নিয়ে না পালাইতাছিল ভারতের দিকে পালাইতাছিল। পথের মধ্যে জিপের তেল শেষ হয়ে যায়। মঞ্জু এবং মঞ্জুর ফ্যামিলি, একজন দারোগার কাছে সেই মঞ্জু অ্যারেস্ট হয়, এবং তাকে যখন ধৈরা নিয়ে আসে একদল সিপাহী আবার যায় গোলাগুলি কইরা ওই মঞ্জুরে মাইরা ফেলায়। ওই মঞ্জু বাইচা থাকলে কিন্তু বোঝা যাইতো কে হত্যা করছিল, তারা এই সুপারি দিছিল। এটা সুপারি হত্যা। ওই যে ভারতের হিন্দি ছবিতে দেখেন না, সুপারি দেয়, এটা কিন্তু চলে। কিন্তু ভাই ডিপ স্টেটের ব্যাপার, এগুলা বুঝুম না আমরা, অনেক গভীর ব্যাপার, ওগুলো আমরা বুঝুম না। যাই হোক, এই যে মোদিজি কিন্তু বুঝা ফেলাইছে আমেরিকা থেকে আইসা, এবং পরিস্থিতির দেখা চীনের সাথে বাংলাদেশের, বিশেষ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সম্পর্ক, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে ওনার যে ওই যে আপনার গ্রামীণ মডেলটা, ওই যে ক্ষুদ্র ঋণের মডেলটা, এটা টোটাল চীনের গ্রাম অঞ্চলে কিন্তু ছড়াইয়া গেছে, এবং ওরা ভীষণ উপকার পাইছে। হ্যাঁ, ক্ষুদ্র ঋণ নিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে, গরিবদের উন্নতি হয়েছে ভাই চীনে। ওই জন্য চীনের সঙ্গে ইউনূস স্যারের কিন্তু অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। এই ধরনের সম্পর্ক সারা বিশ্বেই ওনার সঙ্গে আছে, যার জন্য মোদিজি কিন্তু বুঝা ফেলাইছে এই সার্ক আবার সামনে চলে আসবে। আমাকে বাদ দিয়া, মানে ভারতকে বাদ দিয়া হতো আবার শুরু করে দিতে পারে। আর ভারতকে বাদ দিয়া শুরু করলে ওর সাথে যদি চীন জড়াইয়া যায়, বিশাল এক শক্তি হয়ে গেল না ভাই।
এই যে দেশ পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ তো এমনি ভারতের সঙ্গে বুঝছেন অনেক বড় দ্বন্দ্ব লেগে রয়েছে। সব মিলা যদি বিরাট শক্তি হয়ে যায় তখন কি করবেন? হ্যাঁ, চারিদিকেই তো আমরা। এখনই কিন্তু চিন্তায় পড়ে গেছে আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ডিপ হওয়ার সঙ্গে সঙ্গে ওদের ডিপ স্টেট বইলা দিছে কাশ্মীর কিন্তু হুমকির মুখে। আবার এদিকে 7 সিস্টার হুমকির মুখে। এখানে যদি 7 সিস্টারে যদি বাংলাদেশ সুযোগ করে দেয় তাহলে 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। মনে রাখেন ওই যে 10 ট্রাক অস্ত্র, এটাও কিন্তু ওদের মাথায় আছে, ওইটা কিন্তু ওদের মাথায় আছে। ওই মাথায় আছে বলেই কিন্তু ওই যে উপেন্দ্র ত্রিবেদী, ওই যে ওনাদের সেনা প্রধান, ওই কথা বলছে যে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, স্বাভাবিক চোখে দেখা যাবে না। উদ্বেগ প্রকাশ করছে, উদ্বেগ। কিন্তু উনি উদ্বেগ প্রকাশ করলে কি হবে? মোদিজি তো বুঝা ফেলাইছে এই এপ্রিলের মধ্যে দেখবেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা নতুন একটা ইউটার্ন নিবে, নতুন ইউটার্ন নিবে ভাই। মোদিজি হাত বাড়াই দিছে, উনি বুঝা ফেলাইছে যে এই ইউনূস স্যারের সাথে তিরিং ব্রিং কইরা আমি ভালো থাকতে পারবো না। উনি এটা বুঝা ফেলাইছে। খুব কিছুদিনের মধ্যে এটাও বুঝা ফেলাইবে যে হাসিনাকে আমি প্রশ্রয় দিয়া ভুল করছি। আশ্রয় দিয়েছিলাম ঠিক আছে, এটা একটা মানবিক দিক, কিন্তু এত বেশি প্রশ্রয় দিলাম কেন? এখান থেকে বৈশা গত 6 মাস ওইখানে কি বললো উনি? এগুলা উনি যদি একটা সরি বইলা দেয় তাই দেশের চেহারা চেঞ্জ হয়ে যায়, মানুষের মনের চেহারা বদলা যায়, মন গইলা যায় ভাই, মন গইলা যাইতো, মন গইলা যাইতো। কিন্তু মন বলবে না কার? আইনের। আইন অন্ধ, আইন কিন্তু তার নিজের গতিতেই চলবে, যেহেতু জাতিসংঘ এখানে জড়িত। ওইটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তবে একটাই কথা বলার আছে, শহীদের পরিবাররা অপেক্ষায়, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা কিচ্ছু হারাই নাই, শুধু গলাবাজি করতেছি। কিন্তু যারা শহীদ হয়েছে ওইসব পরিবার, যারা পঙ্গু হয়েছে, যারা হাসপাতালে আছে, তারা অপেক্ষা করতেছে বিচারের। তারা সুচিকিৎসা পাচ্ছে ভাই, সুচিকিৎসা পাচ্ছে। এই যে খোকন নামে একজন, যার মুখে গুলি লাগছিল, পুরো চেহারাটা মানে নষ্ট হয়ে গেছিল, ওই উনাকে বিদেশে পাঠাইছে, হ্যাঁ রাশিয়াতে পাঠাইছে, ওনার চেহারাটা সমস্ত ঠিকঠাক করে আগের মতো করে দিবে। সবাই চিকিৎসা পাচ্ছে, সবাই টাকা পাবে, কিন্তু টাকার চিকিৎসা পাইলে তো হবে না। বিচার চায় সেসব পরিবাররা, যে তাদের উপরে গুলি চালাইছে, যে তাদের উপরে হুকুম চালাইছে। সবাই বিচার চায়, সবাই বিচার চায়, বিচার দেখতে চায়। 7 মাস হয়ে গেছে ভাই, এত লম্বা প্রসেস, মানুষের বিশ্বাস হারায় যাইতেছে। একটা বিচার তত্ত্বতে দেখান, একটা বিচার দেখান, একটা বিচার দেখার অপেক্ষায়। আর এপ্রিল মাসে যখন মোদিজির সঙ্গে আমাদের স্যার বসবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন আপনারা পাবেন গরম গরম নিউজ। উনি কোন রকম আপোষ করবেন না। গত 15-16 বছর যা নিয়ে গেছে তা ফেরত আনবেন উনি। সমস্ত কিছু সমান সমান ভাগ হবে। ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নাই। বাংলাদেশ একটা বিশাল দেশ, কারণ বাংলাদেশ ছাড়া অনেক দেশ চলতে পারে না। বর্তমানে এটা প্রমাণিত সত্য, প্রমাণিত সত্য। কলকাতার দিকে তাকান, হাহাকার হাহাকার। এই যে ঈদ আসতেছে, রোজা আসতেছে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, ভাড়া দিতে পারে না, বেতন দিতে পারে না, সব বন্ধ হয়ে গেছে, হাসপাতালগুলো বন্ধ হয়ে গেছে। চিন্তা করেন। আর হাসপাতালের নতুন রাস্তা আপনারা মাথায় রাখেন, চীন 3টা হাসপাতাল কিন্তু আমাদের জন্য ঠিক করছে। ওইখানে যাবেন, চিকিৎসায় ডিসকাউন্ট আছে। ভুলেও ভারতে যাবেন না। আমি মহিলা গেলেও তো ভারতে যাবো না চিকিৎসার জন্য, না যাবো না, উত্তেজিত। কারণ ওরা আমাদের দেশ নিয়ে কেন এত মাথা ঘামায়? কেন এত মাথা ঘামাবে? আমরা একটা স্বাধীন দেশ, আমরা যেভাবে ইচ্ছা ভাবে চলবো, এটা আমাদের ব্যাপার। আমরা কার সাথে বন্ধুত্ব করবো, কার সাথে করবো না, এটা আমাদের ব্যাপার। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে, যে সেখানে আমেরিকার $21 মিলিয়ন কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি, যে $21 মিলিয়ন কে পেয়েছে? সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন, যে $29 মিলিয়ন রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যে এই অনুদান বাতিল করেছে, ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে, বাংলাদেশে $29 মিলিয়ন আর ভারতে $21 মিলিয়ন, এটা কারা পেয়েছে? ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 21 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে। কোন সেই সংস্থা? যেটির নাম কেউ কোনোদিন শোনেনি, তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট সংস্থা আছে,
আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র 2 জনের একটা প্রতিষ্ঠান, সেখানে 29 মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই 2 জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হওয়ার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই 29 মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন যে আর 21 মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। প্রধানমন্ত্রী মোদীকে আমার বন্ধু বলছেন। হ্যাঁ, মোটামুটি অনেক চরিত্রের মিল আছে ট্রাম্পের সঙ্গে, কিন্তু শুল্কে তো কোনো ছাড় দিল না। যেটা বলছে ট্রাম্প যে বন্ধুত্বের সাথে শুল্ক ছাড়া কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, আর শুল্ক হচ্ছে রাষ্ট্র পর্যায়ে বা জনগণের পর্যায়ে। মার্কিন জনগণ এটার ন্যায্য হিসাব বুঝে নেবে যে এই বাণিজ্য ঘাটতি চলবে না। যাই হোক, সেটা অন্য আলোচনা। আমরা ভারতকে জন্য 21 মিলিয়ন ডলার দিচ্ছি, আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। এদিকে বাংলাদেশে মানে বেশ তাচ্ছিল্য করে বলছেন যে আমিও তো আমার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। তো ভারতে ভোট কেন্দ্রে জন্য ভোটারদের জন্য উপস্থিতি বাড়ানোর জন্য কেন আমরা টাকা দেবো, এটা হলো তার প্রশ্ন। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছে সেটা এখন স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে 2022 সালে বাংলাদেশকে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। যাক, এটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো এনজিওকে হয়তো দিয়েছে। তো এখন এই বিষয়টা যেভাবে প্রকাশ করা হচ্ছে, চিত্রিত করা হচ্ছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশে যখন নাকি সেই এনজিও নাম, ব্যক্তির নাম প্রকাশ পাবে, এটা বাংলাদেশেও একটা ঝড় বইবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, আগামী জুনের মধ্যে বিএনপির যে দাবি যে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছুতে স্থানীয় সরকার নির্বাচন মানবে না, কিন্তু না, জাতীয় সংসদের নির্বাচনের আগেই আগামী জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, সে ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে, কিছু করতে পারবে না। আমি যেটা বলছি, বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ নেই। 24-এর গণবিপ্লবের পর বিএনপি ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে, কারণ 24কে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। 24-এ বিএনপির কোনো স্টেক নেই। বিএনপি এখন একটা ছন্ন ছাড়া অবস্থায় আছে। বিএনপি সেন্ট্রাল কমান্ড কাজ করছে না। এর ফলে বিএনপির পতন কিংবা ধ্বংস অনিবার্য। কালের বিবর্তনে বিএনপি হারিয়ে যাবে। বিএনপি যদি এই 24 পরবর্তী সময় ক্ষমতায় আসতে না পারে এই নেক্সট ইলেকশনে, তাহলে ভবিষ্যতে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে মানুষ মনে করে না। কারণ আওয়ামী লীগ গেলে বিএনপি সেই পথেই যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। কারণ আওয়ামী লীগকে মানুষ পিটিয়ে দেশ ছাড়া করেছে, এর মানে পুরনো রাজনীতির প্রতি মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তো দর্শক, স্থানীয় সরকার নির্বাচনটা সুষ্ঠু হওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়াটা, এটা বিএনপির বাঁচামরার লড়াই অনেকটা। এখন বিএনপির বাঁচামরার উপর ভিত্তি করে তো আর দেশ চলবে না, দেশ চলবে নিয়ম অনুযায়ী। যেমন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে বিএনপিতে ভয়াবহ অন্তর্কন্দর হবে, বিএনপিতে মারাত্মক গ্রুপিং হবে, বিএনপির চেইন ভেঙে পড়বে, কমান্ড ভেঙে পড়বে, তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এবং বিএনপি নির্বাচনে হারবে। এই তো এই কারণে অ্যাট এনি কস্ট বিএনপি স্থানীয় সরকার নির্বাচনকে ঠেকাতে চায়, স্থানীয় সরকার নির্বাচন হতে দিতে চায় না। কিন্তু না, স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যে হতে পারে, সম্ভব, ইঙ্গিত পাচ্ছি। সংস্কার কমিশন বলছে এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। সংস্কার কমিশন এই কথা কেন বলছে? কয়েকটা খবর একত্রে মিলিয়ে নেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সংস্কার কমিশন বলছে এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। জামাত বলছে, ছাত্ররা বলছে, দেশের অধিকাংশ জনগণ বলছে, বিএনপির লোকজনও বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। যুক্তি বলছে, সায়েন্স বলছে। বিএনপির আসিফ, বিএনপির একজন সঙ্গীত শিল্পী, বিএনপি করেন, তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন। এরকম অনেকে আছে। তো দর্শক, এখন আবার সংস্কার কমিশন বলছে, এর মানে বাস্তবতা বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, জনগণ চায়, অতএব স্থানীয় সরকার নির্বাচন হবে। ভিপি নূর এরা জোরালো ভূমিকা পালন করছে। অতএব বিএনপির দিন শেষ। বিএনপি যারা করেন হতাশ হয়ে যান ভাই, বিএনপি কিচ্ছু করতে পারে না। গত 15 বছর কত হুমকি ধামকি দিয়েছে, কিছু করতে পেরেছে? বিএনপির কথা কিছু হয়েছে?
ঈদের পর আন্দোলন করবে, সেই ঈদ আর এসেছে। অতএব এই বিএনপির ভবিষ্যৎ নাই। যারা পটেনশিয়াল, যারা ভবিষ্যৎ ভেবে রাজনীতি করেন, তারা বিএনপি করেন না। গতকাল রাত থেকে মানুষ পেটানোর নানা ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুকে। সব সময় ভিডিও না থাকলে অন্তত তথ্য, অমুক জায়গায় চোর ধরা হয়েছে, তমুক জায়গায় ডাকাত ধরা হয়েছে, ছিনতাইকারী ধরা হয়েছে, তাদেরকে পেটানো হচ্ছে, লাইট পোস্টের সাথে, ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পেটানো হচ্ছে। এবং একটা নিউজ দেখলাম, কেউ লিখেছেন কোনো এক জায়গায় ছিনতাইকারী ধরে পেটানোর সময় ছিনতাইকারীর একটা পা কেটে নিয়ে চলে গেছে, এমন একটা নিউজ। আমি জানি না বাস্তবে হয়েছে কিনা, হতেই পারে। ইনফ্যাক্ট আমাদের এই বিভৎসতা বা নৃশংসতার সাথে আমি অন্তত দীর্ঘদিন থেকে পরিচিত, আমরা সবাই পরিচিত। আমরা এক বিভৎস পরিস্থিতি তৈরি করতে যাচ্ছি এবং আমরা অনেকে এটাকে সমর্থন করছি। আমি অবাক হয়ে দেখলাম এই ভিডিওগুলো শেয়ার করার সময় আমার বিবেচনায় সেন্সিবল মানুষও কেউ কেউ এর প্রতি সমর্থন সূচক বাক্য লিখে শেয়ার করছেন। এক ভয়ঙ্কর প্রবণতা আমরা মানি। গত কয়েকদিন থেকে, বেশ কয়েকদিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে দেশের আইনশৃঙ্খলার অবস্থা বেশ খারাপ। মানুষ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যা হয়, একটা ফোবিয়া তৈরি হয়ে গেলে বাস্তবে ঘটনা যা ঘটছে মানুষ তার চেয়ে ভয় বেশি পায়, মানুষ ভয় বেশি পাচ্ছে। এটা অযৌক্তিক না, কিন্তু এই প্রেক্ষাপটে আহ্বান জানালেন অনেকে যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম সেভাবে এখন আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এই আহ্বান দেখেছি, প্রত্যেকে রাস্তায় নামার কথা বলেছেন। রাস্তায় নেমে পাহারা দেওয়ার কথা টু সাম এক্সটেন্ট আমরা যদি ছাড়ও দিই, আমি এটাকেও খুব সহজভাবে দেখতে চাই না, কিন্তু যদি টু সাম এক্সটেন্ট একটু ছাড়ও দিই, আমরা যদি কিছু কিছু লোকজনকে ধরে ফেলতে পারিও, তাদেরকে এরপর পিটিয়ে বেঁধে রেখে যা করছি, এটা আমাদের রাষ্ট্র গঠনের জন্য এক বড় বিপদের ব্যাপার। আর এই মুহূর্তে শর্ট টার্ম যে বড় বিপদটা হবে সেটা হচ্ছে দেশের অভ্যন্তর এবং বাইরে বাংলাদেশে কোনো সরকার নেই, এই পারসেপশনটা তৈরি হবে। এ খুব ভয়ঙ্কর প্রবণতা। আরেকটা আলাপ এসছে যেটাকে আমি খুব নেগেটিভলি দেখতে চাই। কেউ কেউ এই মব জাস্টিস, কেউ কেউ বলছেন, আমি বহু সময় বলেছি মবের সাথে জাস্টিস শব্দটা যায় না। মব কোনোদিন জাস্টিস করতে পারে না। একজন প্রকৃত অপরাধীকেও যখন মব যা করে এটা জাস্টিস না। সুতরাং মব যা করে এটা ভায়োলেন্স ইন এনি ফর্ম। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর ওপরেও যদি হয়, সবচেয়ে ভয়ঙ্কর আওয়ামী লীগের সন্ত্রাসীর ওপরে হয়, সেটা ভায়োলেন্সই হবে, মব জাস্টিস বলে কিছু নেই। যাই হোক, কেউ কেউ বলছেন এটা করতে গিয়ে বড় বিপদ হতে পারে, যে নিরপরাধ মানুষ এ ধরনের ঘটনার শিকার হতে পারে। কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটু মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ধরনের মানুষ টার্গেটে পরিণত হতে পারেন, অথবা কেউ পরিকল্পিতভাবে কাউকে টার্গেট করতে পারেন। আসলে পারেন। রাস্তায় কেউ একজন হেঁটে যাচ্ছেন, আপনার শত্রু, আপনি তার পেছনে ছিনতাইকারী বলে ধর বলে যদি চেঁচিয়ে দৌড় দেওয়া শুরু করেন, বহু মানুষ কোনো কিছু প্রশ্ন করার আগেই তাকে ধরে পেটাতে শুরু করবে, মেরেও ফেলতে পারে। এটাকে তারা সামনে আনছেন। এটাও এক খুবই অসুস্থ, খারাপ যুক্তি, খুব খারাপ যুক্তি। তার মানে ভাবটা এরকম, আমরা যদি জেনুইন ছিনতাইকারী, চোর ডাকাতকে ধরে ফেলতে পারি, ধর্ষককে ধরে ফেলতে পারি, তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা জায়েজ আছে। এর উল্টো পাশেই ব্যাপারটা। তাই দীর্ঘদিন থেকে আসলে এই আলাপটাই হয়েছে এবং এই আলাপটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি একটু পেছনে যাই, অনেক আগে, আমার ব্লগের লেখালেখি শুরুর দিকের ঘটনা। আমিনবাজারের 6 জন ছাত্রকে পিটিয়ে মারা যখন হয়েছিল, যখন দেখা গেল তারা আসলে ডাকাত ছিল না, প্রথম তাদেরকে ডাকাত সন্দেহে ধরে পিটিয়ে মেরা ফেলা হয় শবে বরাতের রাতে। পরে যখন দেখা গেল তারা ডাকাত ছিল না, তখন সেটা নিয়ে আমাদের অনেকের হাহুতাশ ছিল। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার। তখন একটা ব্লগ লিখেছিলাম, হেডলাইন আমার মনে আছে, ধরে নিলাম ওরা ভয়ঙ্কর ডাকাত। মানে ওটা ভয়ঙ্কর ডাকাত হলেও আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি। ইজ ইট আ স্টেট? একটা স্টেট তখন স্টেট হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। স্টেট তো নিজে হত্যাই করতে পারে না। আর আমরা জনগণের নাগরিক যখন হয়ে উঠব, আমরা স্টেট যদি হয়ে ওঠে, আমরা নাগরিক হব। নাগরিক আইন এবং বিচারের হিসাব করবে, সেটা কিভাবে কাজ করবে সেটা করবে। ফাইন, এটি নিয়ম, এটাই হতে হয়। এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশের অপরাধ তদন্ত নিয়ে প্রশ্ন আছে, বাংলাদেশে এসব নানান সংকটের কারণে অপরাধীরা জেলে যায়, বেরিয়ে আসে, জামিন পেয়ে যায়। কোনো একজন পুলিশ অফিসারের একটা স্টেটাস আমার আমি শেয়ার হতে দেখলাম, যেখানে তিনি বলছেন যে একজন ছিনতাইকারীকে গত কয়েক বছর উনি 3 বার ধরেছেন, আরও 2 বার তার থানার আর কেউ ধরেছেন। তার মানে উনি বারবার জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে আসলে এটা বন্ধ হবে কিভাবে, সেটার সমাধান আমরা কিভাবে করবো, ইটস এ টোটালি ডিফারেন্ট ডিবেট। কিন্তু আমরা ধরে পিটিয়ে মেরে ফেলা, ধরে থাকুক, ধরে পেটাতেই পারি না। একটা মানুষ আর একটা মানুষকে পেটানোর অধিকার একটা সময় রাখে যখন তিনি নিজে বাঁচার চেষ্টা করছেন। ছিনতাইকারী আপনাকে আমাকে আক্রমণ করছে, আমরা যদি মনে করি তাকে পাল্টা আঘাত করে আমরা বাঁচতে পারবো এবং সেটা ঠেকাতে পারবো, আমরা তখন সেটা করতে পারি। এর ছাড়া কোনো একটা মানুষকে ইভেন হাতে নাতে ধরে ফেলার পর, সেই অবস্থায় নিয়ে আসার পর তাকে পেটানোর অধিকার আমরা রাখি না। খুবই আইডিয়ালিস্টিক লাগছে, আমি জানি। অনেকে বলবেন এগুলো মানে কিতাবের কথা, সব কিতাবি কথা না বলা ভালো, কিন্তু না, এই কিতাবি কথাগুলো একটা রাষ্ট্র গঠনের খুবই পূর্ব শর্ত। কিন্তু যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই, আরেকটা বড় বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশের অভ্যন্তরে যখন জনগণ এই কাজগুলো করতে শুরু করে দেয়, তখন এই আলাপ তোলা খুব সহজ যে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এখানে
সরকার আসলে আর এফেক্টিভ না, এই বয়ান বাংলাদেশের ভেতরে কেউ কেউ দিতে চায়। এটা হলেই তো এই সরকারকে সরিয়ে অন্য কোনো ধরনের সরকার, সেটা সরাসরি সামরিক অথবা মুখোশ পরিহিত সামরিক ১/১১ মতো কিংবা সোকল্ড বিপ্লবী সরকার তৈরির একটা প্রেক্ষাপট হয়তো তৈরি করা যায়। অ্যাট দ্য সেম টাইম বাইরে যেসব শত্রু আছে আমাদের দেশের, ভারত বা আর কেউ, তারা বাংলাদেশে যে একটা মবক্রেসি চলছে, এটা একটা মবক্রেসি আসলে, বাংলাদেশে যে কোনো সরকার নেই, এই ন্যারেটিভ এস্টাবলিশ করা সবার জন্য ইজি হয়ে যায়। সো এই প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা ঝুঁকি আমাদের সামনে আছে। অ্যাবভ অল, কেউ কোনো কিছু যদি নাও করে, বাংলাদেশকে আমরা একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পূর্ব শর্তের মধ্যে একটা হচ্ছে আইনের শাসন থাকবে, বিচার ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করবে, বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে। কেউ বলতে পারেন আপনার তো চিন্তাই হয় নাই কোনো দিন, তাই আপনি সব বুঝবেন। আমার নিজের চিন্তাই হয়েছে, 4 বার আমি চিন্তায়ের শিকার হয়েছি। সাম্প্রতিক অতীতে নেই, কিন্তু আমার 4 বার চিন্তাই হওয়ার অভিজ্ঞতা আছে। আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি শারীরিকভাবে খুব বড় আহত না হলেও আমি হচ্ছে একবার মলমপাটি বলে আমি আমার চোখ নিয়ে খুব বড় বিপদে পড়েছিলাম। যন্ত্রণা তো ছিলই, সে চোখের উপরে ঝুঁকি আসবে সেই পরিস্থিতিও তৈরি হয়েছিল। তারপরও আমি মনে করি এইসব মানুষকে কোনোভাবে আমরা তাদেরকে আঘাত করতে পারি না। আমরা এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। আমরা যদি নাগরিক না হয়ে উঠি, আমরা যদি মবের মতো আচরণ করি, আমরা যদি আদিম ট্রাইবাল সোসাইটির মতো আচরণ করি, তাহলে তো আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব শর্তদের একটা হচ্ছে এর যে বাসিন্দারা আছেন তাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে। সুতরাং আমরা যারা নানানভাবে বলছি অপরাধীকে আঘাত করতে গেলে অন্যরা নিরপরাধীর আঘাত প্রাপ্ত হতে পারেন, সেটা একেবারেই নাগরিক হওয়ার পথে বাধা। সেটা আমরা নাগরিকের মতো কথা বলছি না। বা কেউ বলছেন অল্প কিছু চড়থাপ্পড় দিয়ে দাও, খুব বেশি মারা যাবে না, এগুলো প্রত্যেকটা নাগরিকের মতো কথা না, এগুলো প্রত্যেকটা ট্রাইবাল সোসাইটির কথা। প্লিজ আমরা এগুলো থেকে সরে আসি এবং যে কোনো ক্ষেত্রে যে কারো উপরে শারীরিক আঘাতের বিরুদ্ধে দাঁড়াই। আইন, বিচার, পুলিশ, নানা সংকট আছে, তারপরও না বিদ্যমান প্রেক্ষাপটে এমনকি আমরা যদি পাহারা দিতেও মাঠে থাকি, এটাও খুব ভয়ঙ্কর। কিন্তু আমি বুঝি মানুষ যখন নিরাপত্তাহীন হয়ে ওঠে, চক্রান্ত আছে, চক্রান্তের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। ইনফ্যাক্ট চক্রান্ত নিয়ে আমি একটা স্ট্যাটাস দেখলাম, একজনের খুবই রাইটলি লিখেছেন, কেউ শেয়ার করেছেন। সেটা হলো এই যে অনেকগুলো ঘটনা ঘটছে এবং প্রচুর ভিডিও পাওয়া যাচ্ছে। এত ভিডিও তো সিসি ক্যামেরার ভিডিও এত পাওয়া যাওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। তার মানে এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে জনগণের মধ্যে নিরাপত্তা বোধের হীনতা তৈরি করতে চায়। সুতরাং সব কিছু আছে, আমাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরির ব্যাপার আছে, কিন্তু আমরা যেন চেষ্টা করি সেটা রেসপন্ড না করতে। রাদার আমরা সরকারের উপর ক্রমাগত চাপ দিয়ে যেতে থাকি যেন সরকার তার বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতির সিগনিফিক্যান্ট উন্নতি তৈরি করে। প্লিজ আমরা সবচেয়ে ভালো হয় পাহারা দিতেও রাস্তায় নামা, আর নামলেও কোনোভাবেই যদি এরকম কাউকে আমরা পেয়েও যাই, ন্যূনতম একটা চড় না দিও তাকে যেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।